প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ডাকসু নির্বাচন এবং পরবর্তী জাকসু রাকসু নির্বাচন নিয়ে কিছু কথা বলবো এবং ডাকসু নির্বাচন নিয়ে বাংলাদেশের মেঘমল্লার বসু ও ভারতের কংগ্রেস নেতা শশী থারুরের মধ্যে যে বিতর্ক জমে উঠছে সেটা নিয়ে কথা বলবো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে জামাতে ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বিপুলভাবে জয়লাভ করেছে। মোট 23টি পদের মধ্যে 18টি আসন তারা দখল করেছে। ডাকসুর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা ঘটছে দেখে ছাত্রদল এবং বিএনপি পন্থী শিক্ষকেরা জাকসু নির্বাচন বয়কট করেছে। বিশ্ববিদ্যালয়ে গণেশ আগেই উল্টে ছিল। ছাত্রদলের নেতা গণেশ চন্দ্র রায় সাহস টেবিল চাপড়ানোতে তেমন কিছু হয়নি। তবে একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-এর অভ্যুত্থানের জেনজি নেতাদের রিজেক্ট করেছে। জামাতের ভিসির অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে দাবি শিক্ষক নেটওয়ার্ক আগেই সেটার বৈধতা দিয়েছিল। সেই সুষ্ঠু নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন শিবির জিতেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যদি কোনো নতুন কৌশল হয়ে থাকে তাহলে এখন অন্যদের সেটা শিখতে হবে। ডাকসুতে লড়াই হয়েছে অথেন্টিসিটি বনাম ডুপ্লিসিটির মধ্যে। ছাত্রদল গত 15 বছর ধরে আগাগোড়া মার খেয়ে গেছে। জুলাই আন্দোলনেও ছিল। তবে শিবির, গুপ্ত শিবির, এরা ডাবল এজেন্ট হিসেবে নিজেদের পিঠ বাঁচিয়েছে। এখন তারা ফল ভোগ করতেছে। মজদুরের মতো না খেটে তারা হিকমা প্রয়োগ করেছে। আর ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে শিবিরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, কারণ বাজারে অথেন্টিক জিনিসের দাম কম, চকচকে নকল জিনিসের মর্যাদা বেশি, নিষিদ্ধ জিনিসের প্রতিও আকর্ষণ আছে, আবার দামেও সস্তা। কিন্তু ডাকসু নির্বাচনে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলন পুরোপুরি হেরে গেছে। এনসিপি, বাকশাস এরা কিছুই না, সাংগঠনিক শক্তি থাকা জামাত এবং শিবিরই নেতৃত্বে থাকবে। ডাকসুর সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ আলাদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে সেটা ব্যতিক্রম। ছাত্রদেরকে এত বেশি গুপ্ত শিবির বলা ঠিক হয়নি, প্রচারেই প্রসার। অনেকে হয়তো সেই গুপ্ত শিবির প্রচারণাকেই ডেডিকেশনের একটা সিম্বল হিসেবে দেখেছেন, একটা হিরোইক ফ্লেভার হিসেবে দেখেছেন। একদিকে মাল্টিপল আইডি আছে, কেজিবির ভ্লাদিমির পুতিনের মতো গুপ্ত শিবিরের নেতা, এক একজন অনেকগুলি বটের মালিক, আলবটর বাহিনী। এর বিপরীতে বাকি প্রার্থীরা অনেক মেড়মেড়ে, তাদের টাকা পয়সার জোরও নেই। এবারে ডাকসুতে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিবির ছাত্রদল ছাড়া বাকিদের কিনে নিয়েছে বলে অনেকেই বলছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা একটা নতুন ঘটনা ঘটলো। 75 থেকে 78 ভাগ ভোটারের ভোটে ডাকসু নির্বাচন হয়েছে। শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত দ্রুত পুরো ঢাকা শহরের নিয়ন্ত্রণ নিতে পারে সেটাই দেখার বিষয়। জামাতের অবস্থা যেহেতু এত ভালো, তাদের উৎসাহ নিয়ে জাতীয় নির্বাচনে নামা উচিত। পিআর এর কথা, নির্বাচন বানচালের চেষ্টা এখন বাদ দেওয়া উচিত তাদের। আরেকটা জিনিস, যে শুধু জগন্নাথ হলের ভোট দেখে বলা যায় যে একটা ইনক্লুসিভ সমাজের জন্য ছাত্র দল এখনো বেশি নির্ভরযোগ্য, কারণ বাংলাদেশের মুসলিম ব্যতীত বাকি সব ধর্মের ছাত্ররা জগন্নাথ হলের আবাসিক ছাত্র। সেখানে ভিপি এবং এজিএস পদে ছাত্রদল জিতেছে। মেঘমল্লার বসুর মতো এক্সট্রা অর্ডিনারি কেউ না থাকলে জিএস বা সাধারণ সম্পাদক পদেও ছাত্রদল জিতত। ভিপি সাদেক কায়েম জগন্নাথ হলে মাত্র 10টি ভোট পেয়েছেন। এর মানে হলো জগন্নাথ হলের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী ছাত্রদের মধ্যে 10 জন গুপ্ত শিবির রয়েছে। একই ঘটনা ঘটেছে শিবিরের অন্য সব প্রার্থীদের ক্ষেত্রে। ফলে ভূমিধস জয় পেলেও সংখ্যালঘুরা শিবিরকে রিজেক্ট করেছে। অনেকেই বলছেন যে ডাকসুর মাধ্যমে বাংলাদেশে ছাত্র রাজনীতি বা রাজনীতি থেকে ট্যাগিং এর রাজনীতি শেষ হয়েছে। আসলে ট্যাগিং এর রাজনীতি শেষ হয়নি। বাংলাদেশে ট্যাগিং এর রাজনীতি কখনো শেষ হবে না। ট্যাগিং করে আরেকজনকে পচানো বাংলাদেশের মানুষের পাস টাইম বা অবসর বিনোদন। যেমন আমরা সম্প্রতি দেখেছি যে ডাক্তার জাহিদুর রহমানকে অনলাইনে লাইভ শোতে আরেক জামাতের বা শিবিরের একজন নাস্তিক বলে ট্যাগ করেছেন, এবং এটা ডাকসু নির্বাচনের পরেই ঘটেছে। ফলে আমি কে তুমি কে রাজাকার এই স্লোগানের পরে শিবিরকে শিবির বললে, রাজাকার বললে সেটা ট্যাগিং হবে না। কিন্তু শিবির বা
জামাতের লোকজন অন্য কাউকে সহজেই এখন ট্যাগিং করতে পারবে। এবং ডাকসুর মাধ্যমে ট্যাগিং এর রাজনীতি যে শেষ হয়নি, বরং আরো পোক্ত হয়েছে, সেটা শিবিরের এই সুনামি ভোটের সময়ও জামাত শিবির পাকিস্তানি ট্যাগ দেয়া মেঘ মল্লারের 5,000 ভোট পাওয়া দেখে বলা যায়। ডাকসুর মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু প্রায় 2 কোটি মানুষের কাছে একটা বার্তা পৌঁছে গেছে যে তাদের সবচেয়ে শিক্ষিত অংশ কাকে ভোট দিয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপত্তার জন্য আওয়ামী লীগের পরে এখন ছাত্রদল এবং বিএনপির উপরে নির্ভর করবে, এটাই স্বাভাবিক। জামাত শিবির যতই নির্বাচনে জিতে আসুক, তাদের উপর দেশের মাইনরিটিদের কোনো আস্থা নেই। ফলে ডাকসুতে বিজয়ী জামাত শিবিরের জন্য একটা সাময়িক জয়। এই জয়ে পরাজয় হয়েছে ঢের বেশি, যেটা সামনের দিকে তারা আরো বেশি করে বুঝবে। দেশের মানুষ এখন জামাত শিবিরের ব্যাপারে সতর্ক হয়ে যাবে। ইতোমধ্যে দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং অন্যান্য প্যানেল নির্বাচন বর্জন করেছে। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সিভিল এবং একাডেমিক প্রশাসনে জামাত যেভাবে আসন গেড়ে বসেছে, তাতে করে তত্ত্বাবধায়ক সরকার বা নতুন অন্তর্বর্তী সরকার গঠন করে জামাতি সেটআপ বাতিল না করলে বাংলাদেশের সকল নির্বাচনে অঘটন ঘটতে থাকবে। মজদুরেরা সব জামাতি হিকমার কাছে মার খেয়ে যাবে। এবার আরেকটা ভিন্ন প্রসঙ্গে আসি। ভারতের বিখ্যাত রাজনীতিবিদ শশী থারুর ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এনডিটিভিতে তিনি দ্য ঢাকা ব্লিপ, হোয়াই ইন্ডিয়া ক্যান নট অ্যাফোর্ড টু লুক অ্যাওয়ে শিরোনামে একটি ওপিনিয়ন পিস লিখেছেন, যাতে তিনি উল্লেখ করেছেন নয়াদিল্লির জন্য শিবিরের বিজয় কেবল একটি বিপর্যয় নয়, এটি আসন্ন বিষয়গুলির একটি উদ্বেগজনক লক্ষণ, একটি রাজনৈতিক কম্পন যার পরবর্তী কম্পন শীঘ্রই আমাদের সীমান্তের পাশে অনুভূত হতে পারে। এটাকে শিবিরের বিজয়ের প্রশংসা বলা যায় না, কিন্তু মেঘমল্লার বসু বলেছেন যে এটা শিবিরের প্রশংসা, এবং শশী থারুর শিবিরের বিজয়ের প্রশংসা করেছেন। মেঘমল্লারের পোস্টার একটা বাংলা অনুবাদ আমি পড়ছি, গুগল ট্রান্সলেট দিয়ে অনুবাদ করা। মেঘমল্লার বসু বলছেন, আমি নিশ্চিত যে এই বার্তাটি আপনার কাছে পৌঁছাবে না, এমনকি যদি তা আসেও আপনি সম্ভবত এটিকে গুরুত্ব সহকারে নেবেন না, কারণ আমার ইংরেজি আপনার চেয়ে অর্ধেকও স্পষ্ট নয়। আমার নাম মেঘমল্লার বসু, আমি সর্বশেষ ডাকসু নির্বাচনে ফোর্স অফ রেজিস্ট্যান্স প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম। রাষ্ট্রীয় সংস্থাগুলির জড়িত থাকা ইসলাম বিরোধী প্রবণতা বৃদ্ধি এবং অর্থ ও পেশিশক্তির বিশাল ব্যবধান সত্ত্বেও আমি নির্বাচনে প্রায় 5,000 ভোট পেয়েছি। এটা বলা নিরাপদ যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি। আমি আমার ভোটারদের পক্ষে কথা বলি যখন আমি বলি যে বাংলাদেশের ডানপন্থী রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করবেন না। যদিও আপনার অন্তর্দৃষ্টি মানুষ প্রধান দলগুলির দুর্নীতিতে বিরক্ত এবং তাই বিকল্প খুঁজছে, সত্য। আপনি বুঝতে ব্যর্থ হয়েছেন যে আপনার মন্তব্য কিভাবে বাংলাদেশের অতি ডানপন্থীদের সাহায্য করে। আপনি বুঝতে ব্যর্থ হয়েছেন যে বাংলাদেশের মানুষ আপনাকে কিভাবে দেখে। আপনার বোঝার মতো বিনয়ও নেই যে আপনি অসাবধানতা বশত জামাতের জন্য একটি জনসংযোগ প্রচারণা চালাচ্ছেন। ব্যাপারটা এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু শশী থারুর পাল্টা জবাবে বলেছেন, ওনার যে লেখাটা সেটাকে যদি প্রশংসা হিসেবে পরিগণিত হয়, তাহলে আমি কেবল এটুকুই বলতে পারি যে ইংরেজি ভাষা পরিবর্তন হয়ে গেছে, আমি যখন শিখেছিলাম সেরকম আর নেই। তো মজার ব্যাপার হলো, শশী থারুর নিজে ইংরেজি মাস্টার হলেও শশী থারুরের ইংরেজি প্রেসিডেন্ট ট্রাম্প বুঝেন না, সেজন্য তার সাথে কথা বলার সময় অনুবাদক নিয়োগ করতে চান। ফলে শিবির নিয়ে থারুর কি বলেছে সেটাও লস্ট ইন ট্রান্সলেশন হয়ে যেত। মেঘমল্লার পোস্ট দিয়েছিল, ভেবেছিল সেটা থারুরের নজরে পড়বে না, কিন্তু থারুর ঠিকই রিপ্লাই দিয়েছেন। যে কারণে ব্যাপারটা লস্ট ইন ট্রান্সলেশন না হয়ে আরো প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। ইংরেজি ভাষা ভালো করে শেখার জানার গৌরব নিয়ে সাবেক ব্রিটিশ কলোনির 2 ব্রাউন, শশী থারুর এবং মেঘমল্লার বসুর মধ্যে ঝামেলা লেগেছে, কে কার চেয়ে ভালো ইংরেজি জানে। তো আমার মনে হয় বাংলাদেশের ইস্যু নিয়ে ইংরেজিতে বাতচিত হলে ভালো। দুনিয়ার অনেক জায়গায় এখন বাংলাদেশি স্টাইলে একই প্লেবুক অনুসরণ করে গণ অভ্যুত্থান হচ্ছে। ইংরেজিতে বলা হলে তাদের জন্য বুঝতে সুবিধা হবে বাংলাদেশে অভ্যুত্থানের পরে কি হচ্ছে। ইউরোপ আমেরিকাকে বোঝাতে হলে সকল ক্ষেত্রে কেবল ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে, তখন প্রত্যেকেই নিজের পক্ষে কথা বলতে পারবে এবং শাসকদের পক্ষে প্রতিটি অভিযোগ বোঝা সম্ভব হবে। থ্যাংক ইউ।